অর্গানিক হ্যাক্স পার্ট 2, একটি মাত্র প্রশ্নে পুরা জৈব যৌগ ক্লিয়ার। আজকে এমন একটা প্রশ্ন নিয়ে আসছি বাবারা, যে এই প্রশ্নটা সমাধান করতে পারলে তোমার জৈব যৌগের যত জায়গা থেকে মেডিকেলে আসার মতো প্রশ্ন আছে সব কিছু তুমি এক ক্লাসেই জানতে পারবে। এবং এই টপিকগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি মেডিকেলে আসে, এই টপিকগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো খুব বেশি দেরি না করে আমরা শুরু করি। যারা পার্ট 1 দেখছো তারা খুব ভালো করে জানো, ক্লাসটা তোমরা একটু 2x বা 3x স্পিড দিয়ে দেখে নিবা। ঠিক আছে বাবারা, আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ, অর্গানিক হ্যাক্স বাই বস পার্ট 2। চলো আমরা প্রশ্নটা আগে দেখি। বলতেছে নিচের কোনটা সত্য। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশন চারটা আলাদা আলাদা টপিক থেকে দেওয়া আছে। সো আমরা একটু দেখি ব্যাপারটা কি বলতেছে। এইখানে প্রথম অপশন দেখো তো, এ নম্বর অপশনটা কি বলতেছে একটু দেখি। এ নম্বর অপশনটা বলছে ইথিলিনের চেয়ে অ্যাসিটিলিন কম অম্লধর্মী। ওকে গুড। বি নাম্বার অপশন বলছে স্যান্ডমেয়ার বিক্রিয়া। সি নাম্বার অপশন বলছে যে এটা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে কিনা। আর ডি নম্বর হচ্ছে বিভিন্ন কিছু ব্যবহার নিয়ে আছে। আমরা দেখো এ নম্বর অপশনটা একটু জাস্টিফাই করার চেষ্টা করি। এ নম্বর অপশনে বলছে ইথিলিন, দ্যাট মিন্স ইথিন CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিন। অ্যালকিনের চাইতে আমরা সবসময় জানি অ্যালকাইন বেশি অম্লধর্মী। অ্যালকাইন কেমন অম্লধর্মী? সবচাইতে বেশি অম্লধর্মী। তাহলে কে সবচেয়ে বেশি অম্লধর্মী বাবারা? অম্লধর্মী, অম্লধর্মী হচ্ছে অ্যালকাইন। এবং তার চেয়ে আরো একটা মজার ব্যাপার, অ্যালকাইন 1, অ্যালকাইন 1 এইটা হচ্ছে সবচাইতে বেশি অম্লধর্মী। তার মানে যার 1 নম্বর কার্বনে ট্রিপল বন্ড আছে, যেমন কি প্রোপাইন 1 বলতে পারি, CH3C ট্রিপল বন্ড CH, এটা কিন্তু একটা অ্যালকাইন 1, এটা অম্লধর্মী সবচাইতে বেশি। কেন? কারণ sp3 সংকরণ থাকে এবং এটা যে কোনাকুনি একটা হাইড্রোজেনটা আছে সেটা চলে যায়। বোঝা গেছে? এরা যে অম্লধর্মী এটা প্রমাণ করার নীতি হচ্ছে তিনটা আছে। একটা হচ্ছে তুমি সিলভারের সাথে বিক্রিয়া ঘটাই দিবা, একটা কপারের সাথে বিক্রিয়া ঘটাই দিবা, আর একটা সোডিয়ামের সাথে বিক্রিয়া ঘটাই দিবা। এই তিনটা বিক্রিয়া দেখে আমরা বুঝতে পারি যে অ্যালকাইন 1 হচ্ছে সবচাইতে বেশি অম্লধর্মী। আর একটা জিনিস আছে যারা অম্লধর্মী, সেটা হচ্ছে ফেনল। কোন নল বাবারা? ফেনল। ফেনল হচ্ছে অম্লধর্মী। ওকে, যে কোনো অ্যালকোহলে অম্লধর্মী, কিন্তু ফেনলের মধ্যে কিছু কাহিনী আছে যার কারণে আমি ফেনলটা তোমাকে পড়ানোর জন্য আনছি। এই ফেনলে মনে করো এইখানে মিথাইল মূলক আছে। ওকে, আর একটা ফেনল আঁকি আমরা। ওকে, ফেনল এইখানে মনে করো NO2 মূলক আছে, নাইট্রো মূলক। কথা হচ্ছে কে সবচাইতে বেশি অম্লধর্মী? এই ফেনলের ক্ষেত্রে মাথায় রাখবা মানে একটু উল্টা। যারা অর্ধপ্যারা নির্দেশক, এ কি ইলেকট্রন দাতা না? এ কিন্তু ইলেকট্রন দাতা, এ বলয়ের মধ্যে ইলেকট্রন বৃদ্ধি করবে। তখন এই নেগেটিভিটি এটার বাড়ে, এটার পজিটিভিটি বাড়ে হাইড্রোজেনের, তখন পরস্পরের প্রতি আকর্ষণটা বেড়ে যায়, তখন প্রোটন ত্যাগ করতে পারে না, তাহলে অম্লধর্মিতা কিন্তু হ্রাস পায়। আর নাইট্রোমূলক এ তো ইলেকট্রন টান দেয় বলয় থেকে, তাই না? ইলেকট্রন যে টান দেয় তখন এই অক্সিজেন থেকে একটু পজিটিভিটি তৈরি হয়, এটাও পজিটিভিটি তৈরি হয়, দুইটা পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে, তখন প্রোটনটা ত্যাগ করার প্রবণতা বাড়ে। বোঝা গেছে? সহজ কথায় মনে রাখো, যদি মেটা নির্দেশক থাকে, মেটা নির্দেশক থাকে ফেনলে, তাহলে সে সবচাইতে বেশি অম্লধর্মী, সবচেয়ে বেশি অম্লধর্মী। বোঝা গেছে? এটা হচ্ছে শর্টকাট, অত কিছু বোঝার দরকার নেই, সবচেয়ে বেশি অম্লধর্মী। আর যদি অর্ধপ্যারা নির্দেশক থাকে তাহলে কম অম্লধর্মী। অম্লধর্মিতা নাই বলা যাবে না, কিন্তু অম্লধর্মিতা কম। বোঝা গেছে বাবারা? তাহলে আমরা ফেনল জানলাম, আর অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী, এটা আমরা বুঝলাম। পরীক্ষা এমন আসতে পারে অ্যালকিন এবং অ্যালকাইন পার্থক্যকরণ বিক্রিয়া কোনটা? এই তিনটা, সিলভার, কপার আর হচ্ছে সোডিয়াম। বোঝা গেছে? তাহলে আমরা যে এ নম্বর অপশনটা দেখছিলাম সেটা নিশ্চয়ই ভুল একটা অপশন ছিল। পরের ইয়াতে যাই, যে দেখো অপশনটা ছিল কি স্যান্ডমেয়ার বিক্রিয়া। আমরা স্যান্ডমেয়ার বিক্রিয়াটা নিয়ে একটু দেখি। তার মানে এই অপশনটা ভুল। তাহলে অম্লধর্মী ক্ষারধর্মিতা আমরা বুঝতে পারছি, অবশ্যই বুঝতে পারছি। এটা কিন্তু একটা প্রচুর ইম্পর্টেন্ট একটা টপিক, ফ্রিকুয়েন্টলি প্রশ্ন আসে কোনটি অম্লধর্মী কোনটি ক্ষারধর্মী। হ্যাঁ, এখন আসো, স্যান্ডমেয়ার বিক্রিয়া তাপমাত্রা 500 ডিগ্রি সেন্টিগ্রেড বলছে,
তার মানে নামীয় বিক্রিয়া নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। আচ্ছা, অম্লধর্মিতা যেহেতু আসলো, আমরা অ্যাসিডের একটু অম্লধর্মিতা জেনে আসি। অ্যাসিডের যদি অম্লধর্মিতা বলি, মনে রাখবা যার কার্বন সংখ্যা যত কম সে তত বেশি অম্ল। তার মানে CH3COOH এইটার চাইতে HCOOHটা বেশি অম্লধর্মী, কারণ এখানে কার্বন সংখ্যা কম আছে। তার মানে মাতৃশিকল যত বড় হবে, তাহলে এখানে যদি আমি CH3CH2COOH দিই, এটা আরো কম অম্লধর্মী। মানে মাতৃশিকল যত বাড়বে তার অম্লধর্ম মানে শক্তিশালীতা তত কমে যাবে, দুর্বল অ্যাসিড হয়ে যাবে। বোঝা গেছে? এখন এর মধ্যে যদি কখনো হ্যালোজেন ঢুকে যায়, সেটা আরো বেশি অম্লধর্মী হবে। দ্যাট মিনস তোমার কাছে যদি CCl3 থাকে, COOH এবং CH3COOH থাকে, তাহলে কে বেশি অম্লধর্মী বলো তো? অবশ্যই অবশ্যই CCl3, কারণ এখানে হ্যালোজেন ঢুকে গেছে। বোঝা গেছে? এখন চলে আসো নামীয় বিক্রিয়া। পরীক্ষায় নামীয় বিক্রিয়া থেকে প্রশ্ন আসবে আসবে আসবে। কোন ধরনের প্রশ্ন আসবে? তুমি বাসায় বসে একটা চার্ট করে ফেলবা যে বিক্রিয়ককে, উৎপাদকে, এই জিনিসগুলা আমি কয়েকটা লিখে নিয়ে আসছি। টাইম কনজিউমিং এর জন্য আমরা কি করছি, আগে থেকে লিখে আনছি তোমার জন্য। তুমি কি করবা, এই যে বোর্ডে যেই সব কথাগুলো বলবো স্ক্রিনশট তুলে ফেলবা, এবং ডেসক্রিপশনে একটা পিডিএফ দেওয়া আছে, এই নামীয় বিক্রিয়ার একটা পিডিএফ দেওয়া আছে, এটা তুমি এক নজরে চোখ বুলায় যাবা। ঠিক আছে? দেখো কোন কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলাই আনছি, একটু দেখে যাও। এই যে বি নম্বর অপশন কি, আমরা বলছি বি নম্বর অপশনটা নামীয় বিক্রিয়া নিয়ে কথা হয়েছে। কি নিয়ে কথাবার্তা বলা হয়েছে? নামীয় বিক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, প্রচুর নামীয় বিক্রিয়া আছে কিন্তু বাবারা। প্রথম বিক্রিয়া ডার্জেন রিয়াকশন। এইখানে যে প্রশ্নটা হয়, ডার্জেন রিয়াকশনে কোন বিকারক ব্যবহার করি? একটা বিকারক থাকে, তারপরে প্রভাবক দিয়ে উৎপাদ ব্যবহার তৈরি হয়। বিক্রিয়ক কি? অ্যালকাইল হ্যালাইড, যে আমরা উৎপাদটা তৈরি করি অ্যালকোহল থেকে। অত কিছু লাগবে না। এইখানে যেটা লাগবে, এইখানে বিকারক হিসেবে থায়োনিল ক্লোরাইড ব্যবহার করা হয়, SOCl2। তাহলে ডার্জেন রিয়াকশনে কি ব্যবহার করা হয়? থায়োনিল ক্লোরাইড ব্যবহার করা হয়। ওকে। সোয়ার্টস রিয়াকশন। সোয়ার্টস রিয়াকশনে যে প্রশ্নটা আসে ফ্রিকোয়েন্টলি, সোয়ার্টস রিয়াকশনে উৎপন্ন হয় কি? সোয়ার্টস রিয়াকশনে উৎপন্ন হয় কি? সোয়ার্টস রিয়াকশনে আমরা যেটা উৎপন্ন করি অ্যালকাইল ফ্লোরাইড, আমরা ক্লোরাইড, হ্যালাইড এইগুলা পাই কোথায়? গ্রোভস রিয়াকশনে বিভিন্ন অ্যালকাইল হ্যালাইড পাই, ডার্জেন রিয়াকশনে বিভিন্ন অ্যালকাইল হ্যালাইড পাই, কিন্তু সোয়ার্টস রিয়াকশনে শুধুমাত্র ফ্লোরাইডটা পাই, অন্য কোনো রিয়াকশনে অ্যালকাইল ফ্লোরাইড পাওয়া যায় না। এবং এইখানে আরেকটা প্রশ্ন আসে যে সোয়ার্টস রিঅ্যাকশনে কি কি ব্যবহার করা হয়? অজৈব ফ্লোরাইড। কি বললাম বাবারা? অজৈব ফ্লোরাইড ব্যবহার করা হয়। এই যে যেই কথাগুলো বলতেছি দেখবা ঘুরাই ফিরে এই প্রশ্নগুলাই বেশি আসে। সব নামীয় বিক্রিয়ার বিক্রিয়ক লাগে না, সব নামীয় বিক্রিয়ার প্রভাবক লাগে না, যার যেটা লাগবে সেটা আমি এখানে পড়াই দিতেছি। আর সবকিছুই এক নজরে দেখে যাওয়া ভালো। ওকে, সো এটাকে দেখো, মার্কারিক ফ্লোরাইড ব্যবহার করতে পারি, তারপর AS2 ফ্লোরাইড ব্যবহার করতে পারি, হ্যাঁ, এই সেপ ব্যবহার করতে পারি, মানে অজৈব ফ্লোরাইড বিকারক হিসেবে ব্যবহার করি। আর উৎপন্ন হয় কি? এইটা হচ্ছে তোমার উৎপন্ন হয়, এটা উৎপন্ন হয় অ্যালকাইল ফ্লোরাইড, এটা উৎপন্ন হয় সোয়ার্টস রিঅ্যাকশনে। গ্রোভস পদ্ধতি, এইখানে যে প্রশ্নটা আসে, গ্রোভস পদ্ধতিতে আমরা কোন প্রভাবকটা ব্যবহার করি? গ্রোভস পদ্ধতিতে কি ব্যবহার করি বাবারা? জিঙ্ক ক্লোরাইড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, এটা হচ্ছে প্রভাবক। বোঝা গেছে? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। তাহলে গ্রোভস পদ্ধতিতে কি ব্যবহার করি? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ দিয়ে আমরা অ্যাকচুয়ালি শনাক্ত করি কোনটা? টলেন দ্রবণ এবং ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক দিয়ে শনাক্ত করি হচ্ছে অ্যালডিহাইড, RCHO, অ্যালডিহাইড। পরীক্ষায় এমন আসতে পারে অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্য করি কিভাবে? এই ফেলিং দ্রবণ টলেন বিকারক দিয়ে। তাহলে অ্যালডিহাইড কিটোন পার্থক্য করি কি দিয়ে? ফেলিং দ্রবণ টলেন বিকারক দিয়ে। আরেকটা জিনিস মনে রাখো, এই যে টলেন বিকারক দিয়ে আমরা কিন্তু অ্যালকাইন 1 শনাক্ত করতে পারি। ওই যে সিলভার ছিল, আমরা একটু আগে বললাম না অ্যালকাইন 1, যে অম্লধর্মী অ্যাসিটিলিন, আমরা সোডিয়াম তারপর সিলভার তারপর কপার দিয়ে পরীক্ষা করতে পারি। ওই সিলভার যেটা সিলভার নাইট্রেট, ওইটাই টলেন বিকারক অ্যাকচুয়ালি। তাহলে অ্যালকাইন 1ও শনাক্ত করা যায় টলেন বিকারক দিয়ে, কিন্তু টলেন বিকারক আর ফেলিং দ্রবণ দিয়ে অ্যালডিহাইড শনাক্ত করা যায়। বোঝা গেছে? তাহলে এটা শনাক্ত। ঠিক আছে, আমরা একটু আগে পড়লাম কি ডার্জেন রিঅ্যাকশনে এটা বিকারক, এটা উৎপাদ পড়ছি, আর কি বিকারক ব্যবহার করা হয় সেটা পড়ছি। গ্রোভসে প্রভাবকটা পড়ছি, আর টলেন বিকারক ফেলিং দ্রবণ দিয়ে কোনটা শনাক্ত করা হয় সেটা আমরা পড়ছি।
ঠিক আছে। লিবারম্যান পরীক্ষা, এইটা দিয়ে আমরা শনাক্ত করি ফেনল। লিবারম্যান পরীক্ষা দিয়ে আমরা কি শনাক্ত করি? ফেনল শনাক্ত করি। এই ফেনল শনাক্তকারী আরেকটা পরীক্ষা আছে, আমরা একটু লিখি শনাক্ত, ফেনল শনাক্তকরণ। এই ফেনল শনাক্তকরণের আরেকটা পরীক্ষা আছে, পরীক্ষাটার নাম হচ্ছে ফেরিক ক্লোরাইড, FeCl3। দেখো এটা ক্ষার নাই Fe, আর ফেনল কি অম্লধর্মী, এ থেকেই বোঝা যায়। ক্লিয়ার? তাহলে লিবারম্যান পরীক্ষাতে ফেনল শনাক্ত করা হয় এবং ফেরিক ক্লোরাইড দিয়েও ফেনল শনাক্ত করা হয়। আর একটা জিনিস জেনে রাখো, ফেনল উৎপন্ন হয় কি করে? ফেনল তৈরি করি দুইটা পদ্ধতিতে। ফেনল তৈরি, ফেনল তৈরি তৈরি একটা হচ্ছে ডাউ পদ্ধতি, ডাউ, আর একটা হচ্ছে কিউমিন পদ্ধতি, কিউমিন, কিউমিন পদ্ধতি আর হচ্ছে ডাউ পদ্ধতিতে আমরা ফেনল তৈরি করি। যেইগুলো বলতেছি এইগুলাই পরীক্ষা আসবে, জাস্ট শুনে যাও, শুনে যাও, দেখবা মুখস্থ হয়ে গেছে। ওকে, এরপরে চলে আসো অ্যাক্রোলিন টেস্ট। অ্যাক্রোলিন টেস্ট দিয়ে আমরা যেটা করি, অ্যাক্রোলিন টেস্ট দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে গ্লিসারিন শনাক্ত করি। কি শনাক্ত করি বাবারা? গ্লিসারিন বা গ্লিসারল, একই কথা, গ্লিসারল লিখে দিলাম। গ্লিসারল আমরা অ্যাক্রোলিন টেস্ট দিয়ে শনাক্ত করি। এই শনাক্তকরণ শনাক্ত করি আমরা এই ক্ষেত্রে কি ব্যবহার করি? KHSO4 ব্যবহার করি। কি ব্যবহার করি আমরা? KHSO4। গ্লিসারিনের সাথে বা গ্লিসারলের সাথে পটাশিয়াম বাইসালফেট, KHSO4 পটাশিয়াম বাইসালফেটের সাথে বিক্রিয়া করে অ্যাক্রোলিন উৎপন্ন করে। তাহলে অ্যাক্রোলিন টেস্ট দিয়ে কোনটা শনাক্ত করা হয়? গ্লিসারল শনাক্ত করা হয়। বোঝা গেছে? এই হচ্ছে নামীয় বিক্রিয়া। আরো কয়েকটা নামীয় বিক্রিয়া দেখবো, মানে কি কি দরকার সেটা বলতেছি, এবং একটা সুন্দর চার্ট আমি তোমার জন্য রেডি করে দিছি কষ্ট করে। তোমার এই শেষ মুহূর্তে এসে বাবা অত লেখাপড়ার দরকার নাই, যা বলছি ততটুকু শুনে যাও, দেখো জৈব যৌগের ভয় সব দূর হয়ে যাবে। ঠিক আছে, আর ওই পিডিএফটা একটু পড়ে যাও, ডিসক্রিপশনে দেওয়া আছে। এরপরে চলে আসো স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা। এইটা দিয়ে আমরা যেটা শনাক্ত করি, শনাক্ত করি মিথানল, শনাক্ত করি মিথানল, শনাক্ত শনাক্ত করি। ওকে, কার্বিলামিন বিক্রিয়া। কার্বিলামিন বিক্রিয়া দুই ধরনের প্রশ্ন আসে, এক কোনটি শনাক্ত করি, দুই কার্বিলামিন বিক্রিয়া দেয় কে? তার মানে যাকে শনাক্ত করি সেই তো দিবে। প্রশ্নটা এমন আসতে পারতো না, স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা দেয় কে? উত্তর তো মিথানল, কারণ মিথানল শনাক্ত করি। বা এমন আসতে পারতো স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষায় বিক্রিয়ক কোনটা? মিথানল। বোঝা গেছে প্রশ্ন কেমন আসতে পারে? তাহলে কার্বিলামিন বিক্রিয়া যেটা দেয় সেটা হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন, আবার আবার এবং ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম। তাহলে যদি বলা হয় ক্লোরোফর্ম শনাক্তকারী বিক্রিয়া কোনটা? কার্বিলামিন বিক্রিয়া। যদি বলে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন শনাক্তকারী বিক্রিয়া কোনটা? কার্বিলামিন বিক্রিয়া। যদি বলে অ্যানিলিন, অ্যানিলিনও কিন্তু একটা 1 ডিগ্রি অ্যামিন বা সেটা অ্যারোমেটিক অ্যামিন। বোঝা গেছে বাবারা? তাহলে অ্যানিলিন শনাক্তকারী বিক্রিয়া কোনটা? কার্বিলামিন বিক্রিয়া। বা পরীক্ষায় আসলো কার্বিলামিন বিক্রিয়ায় কোনটি শনাক্ত করা হয়? এই যে 1 ডিগ্রি অ্যামিন যেটা থাকবে দাগাই দিবা, বা ক্লোরোফর্ম থাকলে দাগাই দিবা। বা বলা যায় বিক্রিয়ক কোনটা? এইটা। কার্বিলামিন বিক্রিয়া দেয় কে? 1 ডিগ্রি অ্যামিন দেয়। বোঝা গেছে? আচ্ছা, হফম্যান ক্ষুদ্রাংশকরণ পরীক্ষায় আমাদের যেটা হয় সেটা হচ্ছে প্রাইমারি অ্যামিন তৈরি হয়, বা 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, উৎপাদ, এইটা হচ্ছে উৎপাদ। ওকে, তাহলে প্রশ্ন কি হইলো দেখো, হফম্যান ডিগ্রেডেশনে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে আর 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করতেছি কার্বিল অ্যামিন, এটা যেন ভুল না হয়, এটাই পরীক্ষা আসে আর এটাই তোমরা ভুল করে আসো। বোঝা গেছে? যেই জায়গাটায় ভুল হয় আমরা সেটা দেখাচ্ছি। ইটার্ড বিক্রিয়া, এইখানে যেটা তৈরি হয় বেনজাল ডিহাইড তৈরি হয়। ইটার্ড বিক্রিয়ায় কি তৈরি হয় বাবারা? বেনজাল ডিহাইড। ইটার্ড বিক্রিয়ায় বেনজাল ডিহাইড তৈরি হয়, উৎপন্ন হয়। ওকে, ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা। ক্যাকোডিল অক্সাইড পরীক্ষাতে আমরা যেটা ব্যবহার করি আর্সেনিক অক্সাইড, As2O3। আর্সেনিক অক্সাইড ব্যবহার করলে আমাদের যে ইথানোইক অ্যাসিড আছে না, কার্বক্সিলিক অ্যাসিড যেটাকে আমরা বলি RCOOH, এই ইথানোইক অ্যাসিড ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা দেয়। তাহলে ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা কোনটা শনাক্ত করি আমরা? ইথানোইক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। কি ব্যবহার করি? আর্সেনিক অক্সাইড। বোঝা গেছে? লেসাইন টেস্ট, এটা দিয়ে আমরা কার্যকরী মূলকে হ্যালোজেন শনাক্ত করি। কোনটা শনাক্ত করি বাবারা? হ্যালোজেন শনাক্ত করি, হ্যালোজেন শনাক্তকরণ করা হয়। পরীক্ষায় এই প্রশ্নগুলাই কিন্তু আসে। তারপর উডস বিক্রিয়া, প্রভাবক কি?
ড্রাই ইথার, সোডিয়াম ব্যবহার করে, উচ্চতর অ্যালকেন, ক্লিমেনসন বিজারণ, কার্বনিল মূলক মিথিলিন মূলকে কনভার্ট হয় কোন বিক্রিয়াতে? ক্লিমেনসন বিজারণে। তারপর হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো তোমরা অলরেডি জানো। সো ওই বিক্রিয়াগুলো আর আমি এখানে লিখে নাই, ওই পিডিএফ এ দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশনে নামীয় বিক্রিয়াগুলো দেখে ফেলবা। যেইগুলোতে ঝামেলা হয় সেই নামীয় বিক্রিয়াগুলো মোস্টলি ইম্পর্টেন্ট সেইগুলো আনছি, এবং কোন প্রশ্নগুলো হইতে পারে সেটা তোমরা বুঝাইছি। আর একটা প্রশ্ন আমাদের যেটা ইয়াতে ছিল স্যান্ডমেয়ার বিক্রিয়া, এই স্যান্ডমেয়ার বিক্রিয়াটা একটু মনে রাখতে হবে, মনে রাখবা। আমি যেভাবে মনে রাখতাম আর কি, স্যান্ডমেয়ার doesn't collapse by 100 Hassel. স্যান্ডমেয়ার ডাজেন্ট collapse by 100 Hassel। তার মানে এই যে তোমার সামনে পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তুমি এখনো বুঝে পারছো না জৈব যৌগ কেমনে পড়বে, এইখান থেকে অথচ 7-8টা কোশ্চেন চলে আসে। সো এইভাবে পড়তে হবে যেন একটা প্রশ্নের মধ্যে সবকিছু সমাধান হয়ে যায়। যার কারণে এই কষ্ট করে রিসার্চ করে আমি এই ধরনের প্রশ্নগুলো তোমার জন্য বানাই আনছি। সো একটা পার্ট 1 হয়ে গেছে, এটা পার্ট 2, এই দুইটাতেই তোমার জৈব যৌগ 90% কভার হয়ে যাবে, আর কিছু লাগবে না বাবা। বুঝতে পারছো? এখন চলে আসো, আর কিছু খুচরাপাতি টপিক আছে যেমন সমানুতা, ওইখান থেকে খুব একটা বেশি আসে, নামকরণ, ওইগুলা হাবিজাবি জিনিস, ওগুলা দরকার নাই, তুমি চাইলে দেখতে পারো, তবে যেগুলো মোস্টলি ইম্পর্টেন্ট শিওর শর্ট সেইটা আমরা আনছি। ওকে, এখন চলো তাহলে স্যান্ডমেয়ার বিক্রিয়াতে আমরা যেটা ব্যবহার করি দেখেই বোঝা যাচ্ছে, ডাজেন্ট মানে ডায়াজোনিয়াম লবণ, ডায়াজোনিয়াম লবণ, ডায়াজোনিয়াম লবণ। কলাপস মানে কপার ক্লোরাইড Cu2Cl2। 100 মানে 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাসেল মানে HCl। তার মানে আমরা একটা ডায়াজোনিয়াম লবণ নিব N2Cl, এটাই তো ডায়াজোনিয়াম লবণ, রাইট? এটার সাথে এই যে প্রভাবক দিয়ে দাও Cu2Cl2 প্লাস HCl, এইখানে দাও 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর এইখানে তৈরি হবে ক্লোরোবেনজিন। যেহেতু ক্লোরিন নিছি, এই জায়গার উপর ডিপেন্ড করবে তুমি কি বসাচ্ছ। যদি ব্রোমিন বসাও এই দুইটা জায়গায় তাহলে ব্রোমোবেনজিন হবে, অর্থাৎ মেনলি আমরা হ্যালোবেনজিন পাই। ঠিক আছে, তাহলে ক্লোরোবেনজিন। ক্লিয়ার? তাহলে স্যান্ডমেয়ার বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? হ্যালোবেনজিন উৎপন্ন হয়। স্যান্ডমেয়ার বিক্রিয়ার তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ছিল কত এখানে? 500 ডিগ্রি। তার মানে ওই কথাটাও ভুল। ওকে, এইগুলো প্রভাবক হিসেবে ব্যবহার করে। স্যান্ডমেয়ার বিক্রিয়া পারবা? ওকে, তাহলে এই জিনিসটা হয়ে গেল। এখন আসো আমাদের একটু দেখে আসি, তোমরা এইগুলোর একটু স্ক্রিনশট তুলে ফেলো। হ্যাঁ, তার মানে আমরা যেটা দেখলাম বি নম্বর অপশনটাও ভুল, 500 ডিগ্রি না 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। আর আমরা এই যে অ্যাসিডের অম্লধর্মিতা, কে অম্লধর্মী, ক্ষারধর্মী তো অ্যামিন, যেটা তুমি গত লেকচারে পড়ে আসছো। আর এই যে এখন হচ্ছে 3 নাম্বার অপশন, 3 নম্বর বলছে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে, এবং তোমরা সমস্যা জানাইছিলা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে কিনা, অ্যালডল ঘনীভবন দিবে কিনা, মানে বিক্রিয়া দিবে কিনা এই জিনিসটা জানতে হবে। কিভাবে জানবো আমরা? এইটা বের করতে পারি না, তাই না? এটা প্রচুর ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসবেই। এই যে 3 নম্বর অপশন, এইটা আমি একটু স্টার মার্ক দিয়ে রাখি, এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, চলো আমরা একটু দেখি যে আসলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে। এখানে ঘটনা যেটা দাঁড়াচ্ছে যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া পাশাপাশি রাখছি কেন? মনে থাকবে তাই। এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, দেখো নাম মনের মধ্যেই আনসার আছে, এল 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 এল, তার মানে আলফা হাইড্রোজেন থাকতে হবে। কি থাকতে হবে? আলফা হাইড্রোজেন থাকতে হবে। ওকে, আলফা হাইড্রোজেন থাকতে হবে। এরপর চলে আসো এল, এলতেই বোঝা যাচ্ছে লঘু, এলতে কি বোঝা যাচ্ছে? লঘু। তার মানে লঘু যদি হয়, তার মানে এই ক্ষেত্রে আমরা প্রভাবক হিসেবে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড। বোঝা গেছে? ক্লিয়ার? এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া অ্যাকচুয়ালি তোমার নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া এক ধরনের, অর্থাৎ কার্বন আয়নের সাথে কার্বন আয়ন অ্যাটাচমেন্ট ঘটে। ঠিক আছে, এটা একটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। নিউক্লিওফিলিক
সংযোজন বিক্রিয়া। ক্লিয়ার? তার মানে যে সকল অ্যালডিহাইড বা ইয়াতে আলফা হাইড্রোজেন থাকতে হবে তাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। তাহলে এর উল্টাটা হবে ক্যানিজারো বিক্রিয়া। তারপরে মনে রাখার টেকনিক আমি বলতেছি, ওয়েট। তাহলে আলফা হাইড্রোজেন কি আমি চিনবো? আলফা হাইড্রোজেন মানে আলফা কার্বনে যে হাইড্রোজেনটা থাকে তাকে আলফা হাইড্রোজেন বলে। এখন আলফা কার্বন কেমনে চিনবো? মনে করো তোমার কাছে কি আছে বলো তো? তোমার কাছে আছে CH3 CH2 OH। এই যে কার্যকরী মূলকটা, এই কার্যকরী মূলকটা যেই কার্বনে যুক্ত সেইটা হচ্ছে আলফা কার্বন, এর পরের কার্বনটা হচ্ছে বিটা কার্বন, এরপরে আর একটা কার্বন থাকলে গামা কার্বন হইতো। বোঝা গেছে? তার মানে কোনটা আলফা কোনটা বিটা কোনটা গামা এটা কি বুঝতে পারছি আমরা? তার মানে কার্যকরী মূলক যেই কার্বনে যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন। আর আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে দ্যাট মিন্স আলফা হাইড্রোজেন আছে। সো আলফা হাইড্রোজেন এটার কি আছে? অবশ্যই আছে। আলফা হাইড্রোজেন যদি থাকে তার মানে সে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে এবং তাকে অ্যালডিহাইড বা কিটোন হইতে হবে, এরকম একটা ব্যাপার। অ্যালডিহাইড অথবা কি হইতে হবে? কিটোন হইতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝে গেলাম। তাহলে এখন চলে আসো ক্যানিজারো বিক্রিয়া। ওকে, ক্যানিজারো বিক্রিয়া। ক্যান ক্যান ক্যানিজারো ক্যান মানে ক্যান্সেল, ক্যান মানে কি? ক্যান্সেল। তার মানে নাই। কি নাই? এটার আলফা হাইড্রোজেন থাকতে হইতো, এটাতে আলফা হাইড্রোজেন থাকা যাবে না। তার মানে এটার শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকবে না, থাকবে না, আলফা হাইড্রোজেন থাকবে না। এটার প্রভাবক কোনটা? এটার প্রভাবক দেখেই বুঝতে পারতেছো। ক্যান মানে কনসেন্ট্রেটেড, ক্যান মানে কি? কনসেন্ট্রেটেড। ক্যান থেকে কনসেন্ট্রেটেড, এল থেকে লঘু। তবে কনসেন্ট্রেটেড মানে কি? গাঢ়। কনসেন্ট্রেটেড মানে কি? গাঢ়। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড। বোঝা গেছে বাবারা? তাই লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড কোথায় ব্যবহার করি প্রভাবক হিসেবে? অ্যালডল ঘনীভবনে। আর গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যানিজারো বিক্রিয়াতে। এই ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে একটা, ওয়েট, ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে একটা অসামঞ্জস্য বিক্রিয়া। কোন বিক্রিয়া বাবারা? অসামঞ্জস্য বিক্রিয়া। তোমরা যারা পরিমাণগত রসায়ন পড়ে আসছো তোমরা অলরেডি জানো অসামঞ্জস্য বিক্রিয়া কি জিনিস। জারণ বিজারণ একই সাথে দুইটাই ঘটে, সেটাকে আমরা অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন রিয়াকশন বলি। মৌলের পর্যাবৃত্ত ধর্মেও বলা আছে ক্লোরিন অসামঞ্জস্য বিক্রিয়া দেয়, রাইট? সো এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখলাম, ক্যানিজারো বিক্রিয়াও কিন্তু অসামঞ্জস্য বিক্রিয়া দেয়। ক্লিয়ার হয়েছে বাবারা? এখন আমরা একটু আইডেন্টিফাই করি তো, মানে শুধু শর্ত পড়াই গেলাম ব্যাপারটা এরকম না, আমরা একটু দেখি আসলে ঘটনাটা কি। HCHO ফর্মালডিহাইড, চিন্তা করো এটাতে কি আলফা হাইড্রোজেন আছে? এইটাই তোমার কার্যকরী মূলক। কার্যকরী মূলক কোনো কার্বনের সাথে অ্যাড নাই, সো আলফা কার্বন নাই। আলফা কার্বন যদি না থাকে আলফা হাইড্রোজেন আসবে কই থেকে, রাইট? তার মানে এইটা কখনোই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না, এটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। এইটাতে চলে আসো, তোমার এইটা হচ্ছে তোমার কার্যকরী মূলক। এর যার সাথে অ্যাটাচ আছে কার্যকরী মূলকটা সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। দ্যাট মিন্স তুমি আলফা কার্বন পেয়ে গেছো। আলফা কার্বনে যে হাইড্রোজেনটা থাকে সেটার নাম হচ্ছে আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেন উপস্থিত থাকতে হবে বলে দিছি, তার মানে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। তার মানে এটা কি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে? অবশ্যই দিবে। দ্যাট মিন্স এইটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। কথা ক্লিয়ার? বেঞ্জালডিহাইডের কথা একটু চিন্তা করো। কার্যকরী মূলক যেই কার্বনে যুক্ত, এই যে বেনজিনের সাথে একটা কার্বন আছে না এই জায়গাটায়, এই জায়গাটায় যদি কার্বন থাকে, বেনজিনের সাথে কার্বন থাকে, কার্বনে তো কোনো হাইড্রোজেনই নাই বাবা। তার মানে এখানে আলফা কার্বন আছে, এখানে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেনটা নাই। তুমি বেনজিনের সংকেত লিখো, বেনজিনের সংকেত যদি আমরা লিখি এটা অ্যাকচুয়ালি হয় C6H5CHO এমন হয়। তার মানে এই CHOটা যেই কার্বনে যুক্ত আছে সেই আলফা কার্বনটাতে কোনো আলফা হাইড্রোজেন নাই। দ্যাট মিন্স এইটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিতে পারবে না। কথা বোঝা গেছে? এইটাতে এখন চলে আসো, আমরা একটু দেখি এরা দিতে পারে কিনা। ক্যানিজারো বিক্রিয়া, CH3CH2CHO, এইটাতে একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো। এইটা কার্যকরী মূলক,
কার্যকরী মূলকের সামনে যেটা আছে সেটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। দ্যাট মিনস এইটা ক্যানিজারও বিক্রিয়া দিতে পারবে না, কারণ এখানে আলফা হাইড্রোজেন আছে, আলফা কার্বনে হাইড্রোজেন আছে, দ্যাট মিনস আলফা হাইড্রোজেন আছে, সুতরাং ক্যানিজারও বিক্রিয়া দিতে পারবে না। ফর্মালডিহাইড অলরেডি বলছি এটা কার্যকরী মূলক, এখানে তো কোনো আলফা কার্বনই নাই, তাহলে আলফা হাইড্রোজেনও নাই, তার মানে এইটা ক্যানিজারও বিক্রিয়া দিবে। ক্যানিজারও বিক্রিয়া কেন দিবে? কারণ ক্যানিজারও বিক্রিয়াতে বলছে আলফা হাইড্রোজেন থাকবে না। কথা ক্লিয়ার? এইটাতে চলে আসো, এটা একটা 3 ডিগ্রি অ্যালডিহাইড দেওয়া আছে, তার মানে এইটা দেখো তো একটু চিন্তা করে, কার্যকরী মূলক এই কার্বনে যুক্ত, এটা হচ্ছে আলফা কার্বন, তার মানে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন পাইছো? আলফা কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন পাচ্ছি না আমরা, আলফা কার্বনে কোনো হাইড্রোজেন যেহেতু পাচ্ছি না, কারণ তিনটা হাত দেখো, তিনটা অ্যালকাইল গ্রুপ দিয়ে ফিল আপ, হাইড্রোজেন কই থেকে আসবে? তার মানে আলফা হাইড্রোজেন নাই, যেহেতু আলফা হাইড্রোজেন নাই তার মানে সেটা ক্যানিজারও বিক্রিয়া দিবে। তার মানে কে দিবে সেটা টিক দিয়ে বোঝাইলাম, কে দিবে না সেটা ক্রস দিয়ে বোঝাইলাম। ওকে, এই পাশেটা ক্যানিজারও, এই পাশেটা অ্যালডাল ঘনীভবন। কথা ক্লিয়ার? ওকে গুড। এরপর চলে আসো আয়োডোফর্ম বিক্রিয়া, যেটা আসলে এমসিকিউ এর অপশনে ছিল। আয়োডোফর্ম বিক্রিয়া এক কথায় আমরা বলতে পারি হ্যালোফর্ম বিক্রিয়া। আয়োডোফর্ম মানে আয়োডোফর্ম তৈরি করবে, CH3। ক্লোরোফর্ম বললে ক্লোরোফর্ম তৈরি করতো, CHCl3। ফ্লোরোফর্ম বললে CHF3। ব্রোমোফর্ম বললে CHB3। এই কারণে আমরা একবারে বলতেছি এটা হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিবে? হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে অবশ্যই CH3CO এই মূলকটা থাকতে হবে, বা জারণের মাধ্যমে কোনো পদার্থ জারণ করে এই মূলকটা তৈরি করতে হবে, এটাকে বলা হয় অ্যাসিটো মূলক। এই মূলকটার নাম কি বাবারা? এই মূলকটার নাম হচ্ছিল অ্যাসিটো মূলক, অ্যাসিটো। সুতরাং এই অ্যাসিটো মূলক যারা দিবে তারা হচ্ছে আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। কথা ক্লিয়ার? এখন তোমাকে খুঁজে বের করতে হবে, এখানে আবার কাহিনী আছে, একটু পরে বলতেছি। দেখো তো CH3CH2OH, এই ইথানল এটা জারণ করলে অ্যালডিহাইড তৈরি হয় কিনা? এই ইথানলের এটা জারণ যদি করো তাহলে এটা যেটা তৈরি করে CH3CHO, এইটা তৈরি করে CH3CHO। এখন চিন্তা করো, এইটার একটু ভেঙে যদি আমরা লেখার চেষ্টা করি, এটাকে একটু ভেঙে লেখার যদি চেষ্টা করি, CH3C ডবল বন্ড O, এইটা হচ্ছে H, তাহলে এই জায়গাটাতে CH3O এই মূলকটা আছে কিনা বলো? আছে। দ্যাট মিনস এরা কি দিবে? আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, সুতরাং এরা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। কথা ক্লিয়ার? এইখানে মজার ব্যাপার হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য শর্ত আছে, CH3CO এর পরে হয় হাইড্রোজেন থাকতে হবে, নতুবা অ্যালকাইল গ্রুপ থাকতে হবে, নতুবা অ্যারোমেটিক বেনজিন গ্রুপ থাকতে হবে। এই তিনটার যে কোনো একটা থাকতে হবে CH3CO পরে। যদি অন্য কোনো কিছু চলে আসে সে কখনোই আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না, আয়োডোফর্ম না, হ্যালোফর্ম বলা যায় এক কথায়, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। বুঝি নাই? আবার বোঝ, আমরা অপশন দেখলে বুঝতে পারবো। দাঁড়াও, এটা দেখতো CHO CH3, এইখানে CH3CO এই মূলকটা আছে কিনা? অবশ্যই আছে। CH3CO এই মূলকটা যদি থাকে, এই যে এইখানেই তো লিখছি CH3CO, এই মূলকটাকে এমনে লেখা যায় CH3CO, এইটা তো CH3CO, এটার সাথে হাইড্রোজেন আছে কিনা, শর্ত ফিল আপ করছে কিনা, CH3CO এর পরে হাইড্রোজেন আছে, দ্যাট মিনস এরা অবশ্যই অবশ্যই কি করবে? হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। CH3COOH, এইটার যদি একটু ভাঙে লিখি, এইটার একটু ভেঙে লিখো, তাহলে এমন আসে CH3COOH, তাই না? যদি এইটা আসে, তুমি একটু চিন্তা করে বলো তো বাবা, এই যে CH3CO মূলক আছে ঠিক আছে, CH3CO মূলক আছে ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন, অ্যালকাইল গ্রুপ আর অ্যারোমেটিক এমন কিছু আছে? নাই। এখানে আছে কি? OH। OH থাকলে তো হবে না, বলে দিছি অলরেডি, এটার পরে এটা থাকতেই হবে, তার মানে এটা কখনোই কখনোই তোমার আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। এরপরে চলে আসো CH3CO NH2, CH3CO মূলক আছে ঠিক আছে, কিন্তু NH2 চলে আসছে, তার মানে এইটাও আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। বোঝা গেছে? এটা হচ্ছে শর্ত, এইটা হচ্ছে শর্ত। তাহলে আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত কি বোঝা গেছে? এইটা হচ্ছে শর্ত। ওকে, এরপর চলে আসো CH3CH2 COCH3, দেখো তো এই মূলকটা পাচ্ছি কিনা? অবশ্যই পাচ্ছি। তুমি একটু চিন্তা করলে বের করতে পারবা
CH3CO, উল্টা দিক থেকে আসো, সবসময় যে এদিক থেকে গুনতে হবে ব্যাপারটা এমন না, তুমি যে কোনো দিক থেকে পাইলে এদিক থেকে গুনে পারো বা এদিক থেকে গুনে পারো, পাইলে হলো, এটা একটা কিটোন। তার মানে এইখানে দেখো CH3CO মূলকটা পাচ্ছি, আর এই পাশে কি আছে, আর গ্রুপ আছে, আর অ্যালকাইল গ্রুপ আছে। তার মানে এইটা অবশ্যই অবশ্যই আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। তার মানে কে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, কে দিবে না, বোঝা গেছে। যদি এমন থাকতো CH3COCl2, তাহলে এটাকে আয়োডোফর্ম বিক্রিয়া দিত? কখনোই দিত না, কারণ CH3CO এই মূলকটা থাকলেও এইখানে ক্লোরিন চলে আসছে, থাকতে হবে তো অ্যারোমেটিক, মানে বেনজিন থাকতে হবে, অথবা অ্যালকাইল গ্রুপ থাকতে হবে, অথবা হাইড্রোজেন থাকতে হবে। আর CH3CO মূলকটা ম্যান্ডেটরি, কারণ এটার এই CH3 মূলকটাই পরবর্তীতে আয়োডোফর্ম তৈরি করে। বোঝা গেছে বাবারা? তাহলে যদি বলে অ্যাসিটো মূলকের কোনটা হ্যালোফর্ম তৈরি করে, উত্তর হবে CH3, এই অ্যালকাইল গ্রুপটা হ্যালোফর্ম তৈরি করে। ক্লিয়ার? তাহলে কে কোন বিক্রিয়া দিবে এটা আমরা জেনে গেলাম। এই তিনটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিকোয়েন্টলি আসে, যে এ এই বিক্রিয়া দিবে কিনা, ও ওই বিক্রিয়া দিবে কিনা। পরীক্ষা এমন আসবে, ক্যানিজারো বিক্রিয়া কোনটি দেয় না, হ্যালোফর্ম বিক্রিয়া কোনটি দেয় না, আয়োডোফর্ম বিক্রিয়া কোনটি দেয়, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কোনটি দিতে পারে। বোঝা গেছে? এই কারণে শর্তগুলা জানতে হবে। ক্লিয়ার? প্রচুর ইম্পর্টেন্ট টপিক এটা। এখন চলে আসো, আমরা সি নম্বর অপশন দেখলাম, ডি নম্বর অপশনে চলে যাই। এই যে ডি নম্বর অপশনটা কি ছিল বলো তো? তাহলে আমরা এটা দেখছি, আমরা একটা নামীয় বিক্রিয়ার পিডিএফ কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো তোমার জন্য কত কষ্ট করছি বাবা। এই যে তোমরা ম্যাথে অনেক সমস্যা বলছো, সেটার সমাধান করছি, জৈব রসায়নের সমস্যা বলছো, সেটার সমাধান করে দিলাম, আর কিছু লাগবে না। বুঝে গেছে? তোমরা শুধু পরীক্ষার হলে যে একটু কোপাই দিয়ে আসবা, আর আমার কথা একটু মনে করো, দোয়া করো যেন তোমাদের ভালো সার্ভিস দিয়ে যাইতে পারি, এটাই। এখন তাহলে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে কিনা CH3CA? এটা অবশ্যই দিবে, তার মানে এই কথাটা সত্য। ডি নম্বর বলছে ড্রাই ওয়াশিং তরল রূপে ওয়েস্ট্রসল ব্যবহার করা হয়। তার মানে ওই ব্যবহারগুলা প্রচুর ইম্পর্টেন্ট, কোনটার ব্যবহার কি। এবং তোমরা বলছো হ্যালোজেনো অ্যালকেন, এটার ব্যবহারে তোমাদের কনফিউশন লাগে। চলো আমরা প্রত্যেকের ব্যবহারটা দেখে আসি এক নজরে। ঠিক আছে? কিভাবে মনে রাখতে হয় সেটার দায়িত্ব আমার, তো চিন্তা করতে হবে না, সেই দায়িত্ব আমি নিচ্ছি। চলো, যেই ব্যবহারগুলো লাগবে আমরা সেটা বলবো। টিডিং টিডিং, এই যে ডি নম্বর অপশন ব্যবহার, প্রথমেই আছে হ্যালো অ্যালকেন। প্রথমেই আছে কোন অ্যালকেন বাবারা? হ্যালো অ্যালকেন। প্রথমে আছে দ্রাবক রূপে। দ্রাবক রূপে যদি বলে, দ্রাবক কথাটা ছোট না, তোমার যেখানে ঝামেলা লাগে সেটা হচ্ছে একটা ওয়েস্ট্রন আছে আর একটা ওয়েস্ট্রোসল আছে, কোনটা কোথায়, এইটাতে আমাদের বেশি প্যাচটা লাগে। হ্যালো অ্যালকেন বলতে বোঝাচ্ছি, সরি, হ্যালো অ্যালকেন বলতে বোঝাচ্ছি অ্যালকাইল হ্যালাইড RH। সো এই ক্ষেত্রেও আমাদের হ্যালোজেন গ্রুপটা থাকবে। আমরা এই 5টা ভাগে ভাগ করেছি। দ্রাবক রূপে ব্যবহার করতে পারি, ড্রাই ওয়াশিং তরল রূপে ব্যবহার করতে পারি, অস্ত্রোপচারের চেতনানাশক হিসেবে ব্যবহার করতে পারি, অগ্নি নির্বাপক রূপে ব্যবহার করতে পারি, হিমায়ক রূপে ব্যবহার করতে পারি। ওকে, এখন আসো দ্রাবক রূপে, নামটা ছোট না, তার মানে এর নামটাও ছোট হবে, ওয়েস্ট্রন। ওয়েস্ট্রন, বুঝছো? পরীক্ষায় সংকেত আসবে, সংকেতটা একটু দেখে নিবা, এখানে সিঙ্গেল বন্ড আছে। ড্রাই ওয়াশিং তরল, নামটা বড় না, তাই এর ক্ষেত্রে নামটাও বড় যাবে, ওয়েস্ট্রসল। দেখো কত বড় নাম, একটা ওয়েস্ট্রন নাম ছোট, তাই দ্রাবক রূপে। ওয়েস্ট্রসল নামটা বড়, তাই বড়। তাহলে কি হবে? ওয়েস্ট্রসল। ওয়েস্ট্রসল আমরা এটা ড্রাই ওয়াশিং তরল রূপে ব্যবহার করি। আরেকটা জিনিস ড্রাই ওয়াশিং তরল রূপে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে CCl4। CCl4 কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন, এটা আমরা ড্রাই ওয়াশিং তরল রূপে ব্যবহার করা হয়। পুরা বই জৈব যৌগ হাজারিনাক স্যার বল বা কবির স্যার বল, এমন পৃষ্ঠা উল্টায় উল্টায় এত কিছুর ব্যবহার কখন পড়বো বাবা, এত তো মাথায় রাখা সম্ভব না। এই কারণে আমি এক জায়গায় সব এনে দিছি। এটা নেওয়ার পরে তুমি একটা ছোট করে স্ক্রিনশট তুলে ফেলবা, স্ক্রিনশট তুলে গ্যালারিতে রেখে দিলেই কিন্তু থেকে যাবে। এই যে আমি যে পড়াই দিতেছি এর সাথে সাথে পড়াটাও একবার করে ফেলো। ওকে, দেখবা পরীক্ষায় গিয়ে তুমি ঢাকায় আসতে পারতেছো। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। এই ব্যবহার, এখানে স্টার দাও, 1 2 3 4 5, 5 স্টার। এই ব্যবহার যদি পরীক্ষায় না আসে তোমার নাম পাল্টাই দিবা। তাহলে জান, লেটারটা বড়, ওয়েস্ট্রসল নামটা বড় না, ড্রাই ওয়াশিং তরল দেখছো নামটা বড়, ড্রাই ওয়াশিং তরল। আর দ্রাবক নামটা ছোট, তাই হচ্ছে তোমার ওয়েস্ট্রন। ক্লিয়ার? অস্ত্রোপচারের চেতনানাশক, দ্যাট মিনস যখন তুমি ডাক্তার হবা, মেডিকেলে চান্স পাবা,
হ্যাঁ, এই যে আমার ক্লাস করার পরে কেমিস্ট্রিতে 25-এ 25 কোপাই দিয়ে আসবা, তারপরে কি করবা, মেডিকেলে চান্স পাবা, সার্জারি করতে যাবা, তখন অ্যানেস্থেসিয়া দেওয়া লাগে, হ্যাঁ, বা চেতনানাশক করতে হয়, আবার অনেকে ছিনতাই করে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে না? তো আমরা ডাক্তারির কথাই বলি, অস্ত্রোপচার করতে গেলে সার্জারিতে চেতনানাশক হিসেবে আমরা লোকাল অ্যানেস্থেটিক ব্যবহার করি। কি অ্যানেস্থেটিক? লোকাল অ্যানেস্থেটিক। অ্যানেস্থেটিক, লোকাল অ্যানেস্থেটিক কোনটা? ক্লোরোফর্ম, CH-Cl3, ক্লোরোফর্ম ব্যবহার করি। আরেকটা জিনিস ব্যবহার করি, বর্তমানে বেশি ব্যবহৃত হয় যেটা, সেইটা হচ্ছে ফ্লুথেন। কোন থেন? ফ্লুথেন। এটা সবচাইতে বেশি ব্যবহার হয় এবং পরীক্ষায় আসলে এইটাই আসবে যে আমরা চেতনানাশক হিসেবে কোনটা ব্যবহার করি, ফ্লুথেন ব্যবহার করি, এইটাই আসবে পরীক্ষায়। ওকে, এখন আসো। ওকে, অগ্নি নির্বাপক রূপে, অগ্নি নির্বাপক যন্ত্র রূপে মানে অগ্নি নির্বাপকে আমরা কি ব্যবহার করতাম বলতো? কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতাম, রাইট? ফায়ার এক্সটিংগুইশারে আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতাম না, কিন্তু এটাতে হ্যালো অ্যালকেনের ব্যবহার। তাহলে আমরা কি ব্যবহার করি বর্তমানে? বর্তমানে ব্যবহার করি হচ্ছে হ্যালোনস। কোন লন্স? হ্যালোনস। এই হ্যালোনসের আরেকটা নাম আছে, BCF। BCF, ডাইব্রোমো ক্লোরো ফ্লোরো কি একটা জানো, ভুলে গেছি। BCF, ক্লিয়ার বাবারা? তাহলে BCF বা হ্যালোনস এটা আমরা অগ্নি নির্বাপক রূপে ব্যবহার করি, ঠিক আছে? অগ্নি নির্বাপক, বাতে BCF মনে থাকবে, আর হ্যালো অ্যালকেন মানে তো হ্যালোনস, অগ্নি নির্বাপক রূপে ব্যবহার করি। পারা যাবে, সহজ না? কার্বন ডাইঅক্সাইড এখন আর ইউজ করা হয় না, কারণ যেটা আমার কাছে হাতে খুবই সর্বোত্তম সেটা হচ্ছে BCF। আর চেতনানাশক কোনটা? ফ্লুথেন। চেতনানাশক কোনটা বাবারা? ফ্লুথেন। আর অগ্নি নির্বাপক কোনটা? BCF। তাহলে এটা BCF, এটা ফ্লুথেন। ওকে, গেল। হিমায়ক রূপে, এটা তোমরা পরিবেশ রসায়নেও পড়ে আসছো, সকল জায়গাতে পড়ে আসছো। হিমায়ক রূপে না বলে আমরা অনেক জায়গায় বলি প্রোপ্যালেন্ট গ্যাস হিসেবে ব্যবহার করি আমরা। প্রোপ্যালেন্ট গ্যাস কাকে ব্যবহার করি বলো তো? রেফ্রিজারেটরে ব্যবহার করি, অ্যারোসলে ব্যবহার করি, সেটা কোনটা বলো? CFC। কোন এফসি? CFC, ক্লোরোফ্লোরোকার্বন, যেটা বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। যেটা বাণিজ্যিক নাম কি বাবারা? ফ্রিয়ন। ওকে, তাহলে এই যে হ্যালো অ্যালকেনের ব্যবহার, এটা কিন্তু আমরা পড়াই ফেললাম। দেখছো, আন্দাজে পড়লে কিন্তু এমনি মুখস্থ হয়ে যায়। হ্যালো অ্যালকেন মানে তোমার মেন ঝামেলাটা লাগে এই দুইটাতে, দ্রাবক রূপে, ড্রাই ওয়াশিং তরল, এবং পরীক্ষা আসলে এই দুইটাই আসবে। তাহলে ওয়েস্ট্রন নামটা ছোট, দ্রাবক রূপে ব্যবহার করব। ওয়েস্ট্রোসল নামটা বড়, তাহলে ইয়াতে কি বলে, ড্রাই ওয়াশিং তরলে ব্যবহার করব। অগ্নি নির্বাপকে ব্যবহার করব BCF, চেতনানাশকে ফ্লুথেন, আর হিমায়ক রূপে রেফ্রিজারেটর প্রোপালেন্ট এত CFC, জানার কথা। পারা যাবে? এরপরে চলো, পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহল মানে কি? যেখানে হাইড্রোক্সিল মূলকের সংখ্যা অনেক বেশি। এটার উদাহরণ যদি বলি আমি, এটার উদাহরণ হচ্ছে গ্লিসারিন বা গ্লিসারল। তোমরা ওই যে কর্মমুখী রসায়ন পড়ছো না, ওইখানে দেখবা ম্যাক্সিমাম কেসে যেমন আফটার শেভ লোশন বা যে কোনো জায়গায় ময়শ্চারাইজিং এজেন্ট রূপে, ময়শ্চারাইজার রূপে রূপে ব্যবহার করা হয় গ্লিসারল, সেটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের ব্যবহার কি? এই যে ময়শ্চারাইজার রূপে, যেমন চোখ শুষ্ক হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, তখন এই গ্লিসারল দিয়ে আমরা চোখটা পরিষ্কার করি, এমন বইতে লেখা আছে, বোঝা গেছে? ডায়াজোনিয়াম লবণ, ওই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, রঙিন কাপড় তৈরি করে। ডায়াজো, এই অ্যাজো কথাটার অর্থ হচ্ছে রঞ্জক। অ্যাজো, অ্যাজো মানে নাইট্রোজেন, এটার কথা মানেই হচ্ছে রঞ্জক। অ্যাজো কথাটা যদি কোথাও পাও, অ্যাজো, অ্যাজো মানে হচ্ছে রং বা রঞ্জক পদার্থ। তাহলে রঙিন কাপড় তৈরি করে কে? ডায়াজোনিয়াম লবণ। অ্যামিন, অ্যামিনের দুইটা ব্যবহার করতে হবে। এটা তো পচা মাছের দুর্গন্ধ বেরোয়, এটা তুমি অলরেডি জানো। আর অ্যামিন পার্থক্য করে কি দিয়ে? HNO2 নাইট্রাস অ্যাসিড দিয়ে। অ্যামিন পার্থক্য করে কি দিয়ে? HNO2 নাইট্রাস অ্যাসিড দিয়ে, বোঝা গেছে? এখন আসো, অ্যামিন একটা আছে মিথাইল অ্যামিন, একটা আছে 2 ডিগ্রি অর্থাৎ ডাইমিথাইল অ্যামিন। এটা ডাইমিথাইল অ্যামিন, এটা মিথাইল অ্যামিন, অর্থাৎ এটা প্রাইমারি অ্যামিন, এটা সেকেন্ডারি অ্যামিন। ব্যবহার করা হয় চামড়া শিল্পে, কোন কাজে? লোম নাশক হিসেবে ব্যবহার করা হয়। কি হিসেবে ব্যবহার করা হয় বাবারা? লোম নাশক। লোম তুলতে আমরা প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন ব্যবহার করি। পরীক্ষায় প্রাইমারি সেকেন্ডারি বলবে না, বলবে মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন। ডাইমিথাইল অ্যামিন আর মিথাইল অ্যামিন চামড়া শিল্পে লোম নাশক হিসেবে ব্যবহার করা হয়। আর এই যে আমরা মেডিসিন খাই না, ড্রাগ, সালফার ড্রাগ তৈরিতে ব্যবহার করা হয়, এটা দেখো ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন। এটার নাম কি? ফিনাইল। বেনজিনের এতটুকু নাম কি বলো? এতটুকু নাম ফিনাইল না? তাহলে ফিনাইল অ্যামিন কোথায় ব্যবহার করা হয়? সালফার ড্রাগে ব্যবহার করা হয়। তাহলে সালফার ড্রাগ তৈরিতে কি ব্যবহার করা হয়? ফিনাইল অ্যামিন। আর চামড়া শিল্পে মিথাইল আর ডাইমিথাইল অ্যামিন। চলো পরেরটাতে যাই। ফেনল। ফেনলের
ব্যবহার হচ্ছে দুর্গন্ধ দূর করতে, দাগ দূর করতে, এবং অনেক সময় আমরা জীবাণুনাশক হিসেবেও কিন্তু ফেনল ব্যবহার করি। এটা পার্সেন্ট ভ্যালুটা মনে রাখতে হবে। 1% যদি থাকে, 1% হচ্ছে ডিসইনফেক্টেড রূপে ব্যবহার করি, আর 0.2% জলীয় দ্রবণ ফেনলের আমরা অ্যান্টিসেপটিক রূপে ব্যবহার করি। ঠিক আছে? তাহলে এই যে আমি এতক্ষণ যে বললাম, তোমরা একটা একটা করে স্ক্রিনশট একটু তুলতে থাকো। হ্যালো অ্যালকেনের ব্যবহার তুলছো? তুলেছো বাবারা? ওকে, এরপরে চলো এইটার একটু তুলে ফেলো। তুলেছো? ওকে, এখন আমরা এইটা পড়াইতেছি। ফেনল, ফেনল 1% ডিসইনফেক্টেড, 0.2% অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক মানে ক্ষত স্থানে দিতে হয়, ক্ষত স্থানে দিলে সেখানে জীবাণু মরে যায়। আর ডিসইনফেক্টেড ক্ষত স্থানে দেওয়া লাগে না, জীবাণু যেন আক্রমণ করতে না পারে তার আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়। বোঝা গেছে? এখন 1% কিসে? ডিসইনফেক্টেড, 0.2% কিসে? অ্যান্টিসেপটিক। এটা হচ্ছে ফেনলের জলীয় দ্রবণ। বোঝা গেছে কি রূপে ব্যবহার করা হয়? এছাড়া এটা তো দুর্গন্ধ নাশে, দাগ দূরকরণে, টয়লেট ক্লিনারে ব্যবহার করি আমরা জানি। নাইট্রোগ্লিসারিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাইট্রোগ্লিসারিন পরীক্ষায় আসে। ওকে, এখন আসো, নাইট্রোগ্লিসারিন মনে রাখবা, তেলের খনি, হৃদরোগ, হাঁপানি। কি বললাম? নাইট্রোগ্লিসারিন কি? তেলের খনি, হৃদরোগ, হাঁপানি। দ্যাট মিনস তেলের খনিতে ওই যে তোমার কর্ডেট, কর্ডেট তৈরিতে যে আমাদের নাইট্রোসেলুলোজ, নাইট্রোসেলুলোজ বা সেলুলোজ নাইট্রেট, নাইট্রেট, হ্যাঁ সেলুলোজ নাইট্রেট, এই শব্দটা ভালো লাগছে, এটাই হয়তো বইতে আছে। সেলুলোজ নাইট্রেট হিসেবে ব্যবহার করা হয় তেলের খনিতে, এবং ব্লাস্টিং এজেন্ট রূপে ব্যবহার করা হয়। কি এজেন্ট? ব্লাস্টিং এজেন্ট। তেলের খনিকে ভেঙে দিব, একদম গুড়াই দিব। ঠিক আছে, ব্লাস্টিং এজেন্ট। এই নাইট্রোগ্লিসারিন দিয়ে আমরা ডিনামাইট তৈরি করছিলাম। আমরা না, সরি, নোবেল সাহেব ডিনামাইট। তাহলে ডিনামাইট কে তৈরি করছিল? নোবেল তৈরি করছিল, আলফ্রেড নোবেল। ডিনামাইট তৈরি হয় কি দিয়ে? তোমার হচ্ছে নাইট্রোগ্লিসারিন দিয়ে। হৃদরোগে নাইট্রোগ্লিসারিন স্প্রে করা হয়, হৃদরোগের চিকিৎসায় আমরা ব্যবহার করি, রক্তের ধমনির প্রসারণের জন্য। হ্যাঁ, রক্তের ধমনী প্রসারণের জন্য আমরা প্রসারণ, ফলে অ্যানজাইনা যেটা হয় সেটা থেকে আমরা রক্ষা পাই। হাঁপানি বা অ্যাজমা, হাঁপানির ইংলিশ কি? অ্যাজমা, অ্যাস্থমা, অ্যাস্থমা। অ্যাজমা চিকিৎসায় আমরা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করি। ওই যে অনেকে স্প্রে করে না, ইনহেলার নেয়, ওইটাতে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। বোঝা গেছে? এই যে নাইট্রোগ্লিসারিন যে ব্যবহার করা হয় সেটার নাম থাকে জিটিএন। কি নাম থাকে বাবারা? জিটিএন। জিটিএন আমরা হচ্ছে ইনহেলারে ব্যবহার করি হাঁপানি বা অ্যাজমাতে। তাহলে নাইট্রোগ্লিসারিন কোথায় ব্যবহার করা হয়? তেলের খনিতে ব্লাস্টিং এজেন্ট বা কর্ডেটের সেলুলোজ নাইট্রেট হিসেবে। এটা ডিনামাইট তৈরি করছে, হৃদরোগে ব্যবহার করে, আর হাঁপানিতে ব্যবহার করি। তেলের খনি, হৃদরোগ, হাঁপানি, নাইট্রোগ্লিসারিন। পারবা কিনা? টিএনটি, ট্রাই নাইট্রোটলুইন। এটা হাত বোমা বা গ্রেনেড তৈরিতে ব্যবহার করা হয়েছে। হাত বোমা বা কি তৈরিতে? গ্রেনেড তৈরিতে ব্যবহার করা হয়েছে। টর্পেডো, এটা হচ্ছে জাহাজে, জাহাজের টর্পেডোতে ব্যবহার করা হয় তৈরিতে। অ্যামাটল, অ্যামাটল হচ্ছে একটা বিস্ফোরক, দুম করে বিস্ফোরক হয়ে যায়। এই অ্যামাটলের সংযুক্তি হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস টিএনটি। তার মানে ট্রাই নাইট্রোটলুইনের সাথে অ্যামোনিয়াম নাইট্রেট মিশিয়ে অ্যামাটল তৈরি করা হয়। তাহলে পরীক্ষা আসবে, অ্যামাটল কিভাবে তৈরি করা হয়? অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে ট্রাই নাইট্রোটলুইন মিশিয়ে। এই নাইট্রোগ্লিসারিনের তাপমাত্রা কিন্তু অনেক কম, মানে বেশি তাপমাত্রা হলে ফেটে যাইতে পারে, বিস্ফোরক একটা পদার্থ। এই কারণে নাইট্রোগ্লিসারিনে ইথিলিন গ্লাইকল মিশাই রাখা হয়। কি মিশাই রাখা হয় বলতো? ইথিলিন গ্লাইকল। তাহলে নাইট্রোগ্লিসারিনে ইথিলিন গ্লাইকল যখন মেশানো হয় তখন কি হয় বলতো? এর গলনাঙ্ক কমে যায় এবং এটা বরফ মানে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা সম্ভব হয়, তখন আর বিস্ফোরিত হয় না। তাহলে নাইট্রোগ্লিসারিনকে সংরক্ষণ করার জন্য আমরা কি ব্যবহার করি? ইথিলিন গ্লাইকল। অ্যামাটল তৈরিতে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম নাইট্রেট, টিএনটি। বোঝা গেছে বাবারা? আচ্ছা, তোমাদের কাছে আমার প্রশ্ন দুইটা। একটা হচ্ছে পেজ অ্যাড করি, ক্লোরোফর্ম CH-Cl3, আর একটা হচ্ছে ইথার। এই দুইটা প্রশ্ন তোমরা আমাকে কমেন্টে জানাবা, বই বের করে জানাবা, তাহলে বইটাও একটু পড়া হয়ে যাবে, প্লাস এই যে আমার ক্লাসটা করছো, ক্লাসটা করলে দেখবা জৈব যৌগ সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? আর ফসজিন। এরপরে এটা সংরক্ষণের জন্য আমরা কি করি? সংরক্ষণের জন্য ওই বোতলের মধ্যে কিছু একটা ব্যবহার করি।
হ্যাঁ, তারপরে এই ক্লোরোফর্মের অস্তিত্ব বোঝার জন্য কিছু একটা যে ঝাঁকুনি দিই, সেটা কি মানে শনাক্ত করি। ইথারও সেম একটা কাহিনী আছে ক্লোরোফর্মের মতো, যে এটা বাতাসের সাথে বিক্রিয়া করে ফেলতে পারে। তাহলে এটা সংরক্ষণের জন্য বা উপস্থিতির জন্য কি মিশাই? সিলভার নাইট্রেট মিশাই, হাইড্রোকুইনন মিশাই। ওই জিনিসগুলা তোমাকে কমেন্ট করতে বলছি, যে ইথার সম্পর্কে কি কি জানো, যে হাইড্রোকুইনন মেশানো লাগে, ডাই মিথাইল ইথার, যেটা ডাই মিথাইল ইথার যেটা, হ্যাঁ। তারপর শনাক্ত করে কি হয়, ক্লোরোফর্ম একটা ঝাঁকুনি দিয়ে বোঝা যায়। তারপরে ওইখানে কিছু একটা মিশাইলে সেই জিনিসটা চলে যায়। ওই জিনিসগুলার ওই টপিকটার নাম আমি তোমার কাছে কমেন্টে আশা করব। যদি কমেন্ট করতে পারো তাহলে দেখবা, বিলিভ মি ভাই, এই যে দুইটা প্রশ্ন ধরে সলভ করাইছি না, পার্ট 1 একটা প্রশ্ন আর পার্ট 2 তে একটা প্রশ্ন, এমন কোন টপিক কি আর বাদ আছে যেখান থেকে মেডিকেলে প্রশ্ন আসবে না? হ্যাঁ, কিছু কিছু আছে শর্টকাট ছোট ছোট, ওইখান থেকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে না। যেমন একটা টপিক আছে যে কোথায় কোন স্টার পাওয়া যায়, ওটা তুমি সহজেই পারো। ওই জিনিসটা তো আমার এখন জানায় তোমার লাভ নাই, তাই না? তাহলে দেখো আমি কি কি জিনিস কমপ্লিট করাইছি। পার্ট 1 এ 4টা টপিক কমপ্লিট করাইছি, 4টা না, প্রায় 8-10টা টপিক কমপ্লিট হয়ে গেছে। পার্ট 2 তে ব্যবহার, নামীয় বিক্রিয়া, অম্ল ধর্ম ক্ষার ধর্ম বোঝাইছি। আর হচ্ছে কি বোঝাইলাম জানো, আর একটা কি একটা যেন বোঝাইছি। হুম, ব্যবহার বোঝাইলাম, অম্ল ধর্ম ক্ষার ধর্ম বোঝাইলাম, নামীয় বিক্রিয়া বোঝাইলাম, আর একটা কি ছিল সেই নম্বরে, ও, কে কোন বিক্রিয়া দিবে, অ্যালডল ঘনীভবন ক্যানিজারো বিক্রিয়া কে দিবে, শর্ত, বিক্রিয়া দেওয়ার শর্তগুলো আমরা বোঝাইলাম। তাহলে এই যে বিক্রিয়াগুলোর যে শর্ত বোঝাইলাম, এইগুলাই কিন্তু ফ্রিকুয়েন্টলি প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসে। তো আগের ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছিল, এই ক্লাসটাও একটু লেন্দি হয়েছে, তারপরেও লিখে আনছি। যদি এই লিখে আনছি বলে মানে তোমার বুঝতে ইজি হয়েছে, পুরা বইয়ের জিনিসটা কম্প্যাক্ট করে তোমাকে দিছি। জৈব যৌগে আশা করি এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না মেডিকেলে, তোমার ভয় লাগবে না, তুমি জাস্ট অনুশীলনী সলভ করো। আর এই যে ক্লাসটা করছো না, আর পিডিএফটা একটু পড়ে যাও, দেখো তুমি এইখান থেকে প্রশ্ন কমন পাবা, 100% শিওর থাকো। এই জিৎ বাবা যা দিছে এই রুল ফলো করবা, প্রশ্ন কমপ্লিট। ঠিক আছে বাবারা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটু জানাও যে ক্লাসটা কেমন লাগছে। হ্যাঁ, পরীক্ষার হলে তুই এই জিনিসটা মিস করবি, যারা এই ক্লাসটা করবে না তারা শিওর থাকো মিস করবে। মাত্র 2টা প্রশ্নে আমি তোর সবকিছু সলভ করে দিছি। ক্লিয়ার? সবাই ভালো থাকো, সুস্থ থাকো।